বীরে কামিল পর্ব সংখ্যা ১৭। তাহলে আমি এখানে এভাবে মরব, এই জঙ্গলে, এই অবস্থায়, পোশাকহীন, কোনো চিহ্নবিহীন, বাড়ির কেউ জানবেও না আমার ব্যাপারে। তুমি কি আমার শেষ পরিণাম এভাবেই লেখা? ওর হৃদস্পন্দন থেমে আসে, মৃত্যু ভয় গভীরভাবে ঘিরে ধরে, এত ভয় যে শ্বাস নিতেও কষ্ট হয়। মনে হতে থাকে মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, কয়েক পা দূরে, অপেক্ষা করছে এটা দেখতে ও কিভাবে ছটফট করে নিজের শেষ শ্বাস ত্যাগ করে, যন্ত্রণা উপেক্ষা করে আবার কবজি দড়ি খেলার একটু আলগা করার চেষ্টা করে। ওর বাহু নিস্তেজ হয়ে আসছিল, প্রায় ১৫ মিনিট পর আবার লড়াই থামিয়ে দেয়। সেই মুহূর্তে টের পায় ওর মুখের লাগাম আলগা হয়ে গেছে, ঘাড় নেড়ে ওটা সরিয়ে ফেলতে পারবে, সেটাই করল। এরপর মুখ থেকে গলে যাওয়া টিস্যুগুলো ফেলে পরের কয়েক মিনিট লম্বা লম্বা শ্বাস নিয়ে স্বাভাবিক হয় খানিকটা। এরপর যত জোরে সম্ভব সাহায্যের জন্য চিৎকার করে, নিজের মাঝে যতটুকু শক্তি ছিল সবটুকু লাগিয়ে। ওর অনুমান আরও একবার ভুল প্রমাণ হয়। আধা ঘন্টা একটানা চিৎকার করে সাহস ও গলা দুটোরই দম ফুরিয়ে আসে। শ্বাস বেড়ে যায়, যেন মাইলের পর মাইল দৌড়েছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না ওকে সাহায্য করতে এগিয়ে আসার মতো। সময়ের সাথে বেড়ে চলা কবজির যন্ত্রণা এখন ওর সহ্যের বাইরে। পোকামাকড় ওর চেহারা আর ঘাড়ে কামড় দিচ্ছে, জানে না হুট করে ওর কি হলো। ব্যাস, বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জীবনে এই প্রথম এত গভীরভাবে কাঁদছিল, হয়তো জীবনে এই প্রথম নিজের অসহায়ত্ব উপলব্ধি করতে পারছিল। এই মুহূর্তে গাছের সাথে বাঁধা অবস্থায় হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বুঝতে পারে ও মরতে চায় না, মৃত্যুকে ঠিক এমনভাবে ভয় পাচ্ছে যেমন নিউ হেভেনে পেয়েছিল। জানে না ঠিক কতক্ষণ এভাবে অসহায়ের মতো জোরে জোরে কেঁদেছিল। এক পর্যায়ে চোখের পানি শুকিয়ে আসে, এত ক্লান্ত হয়ে পড়ে যে কান্না করাও কঠিন হয়ে যায় ওর জন্য। ক্লান্ত শরীরে গাছের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। কাঁধ আর কবজির ব্যথা এমন পর্যায়ে চলে গেছে যে ওর মনে হচ্ছিল কিছুক্ষণে এই অঙ্গগুলো চিরতরে অবশ হয়ে যাবে, আর কখনো এগুলো নড়াচড়া করতে পারবে না। আমি কারো সাথে এমন করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? চোখ বেয়ে আবার পানি পড়তে থাকে। সালার, আমার জীবন ইতিমধ্যে অনেক সমস্যায় জর্জরিত, তুমি আর তা বাড়িও না। আমার জীবন এমনিতেই অনেক কঠিন, প্রতিদিন দিনের সাথে আরো কঠিনতর হয়ে উঠছে। তুমি অন্তত আমার জন্য নতুন ঝামেলা তৈরি করো না। চোখ মেলে, গলা শুকিয়ে আসছিল ওর। নিচে, অনেক নিচে, দূরে ইসলামাবাদের আলোগুলো দেখা যাচ্ছে। আমি তোমার সমস্যা বাড়াচ্ছি? মাই ডিয়ার, তোমার জীবন সহজ করতে গিয়ে নিজে নষ্ট হচ্ছি। ভেবে দেখো, আমার সাথে থাকলে কত ভালো ও নিরাপদ জীবন কাটাতে পারবে। ঠোঁট চেপে ধরে, সালার, আমাকে তালাক দাও। কান্নায় ভেঙে আসা ইমামার কণ্ঠ। সুইট হার্ট, কোর্টে গিয়ে নাও, একটু আগে না বললে? চুপচাপ দূরের আলোর দিকে তাকিয়ে রইল। কে ওর সামনে যেন আয়না ধরে দাঁড়িয়েছিল, যেখানে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে, সাথে আরেকজনার। আমি শুধু ইমামার সাথে মজা করেছিলাম, বিড়বিড় করে। আমি আমি ওকে কষ্ট দিতে চাইনি। নিজের অজুহাত ভাবা মনে হলো। কাকেই বা অজুহাত দেওয়ার চেষ্টা করছে জানে না। ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসে। আমি স্বীকার করছি আমাকে দিয়ে ভুল হয়েছে। এবার ওর কণ্ঠে কাতরতা ছিল। আমি ইচ্ছে করে ইমামার জন্য সমস্যা তৈরি করার চেষ্টা করেছিলাম, ধোঁকা দিয়েছিলাম। আমাকে দিয়ে ভুল হয়ে গেছে। আমি এর জন্য অনুতপ্ত। জানি আমার তালাক না দেওয়ায় এবং জালালের ব্যাপারে মিথ্যে বলায় অনেক ঝামেলায় পড়েছিল ও। আমি সত্যিই অনুতপ্ত এই সব কিছুর জন্য, কিন্তু এছাড়া আমি কাউকে ঠকাইনি, কারো কষ্টের কারণ হয়ে দাঁড়াইনি। আবার কাঁদতে লাগলো ও। আমার আল্লাহ, যদি একবার আমি এখান থেকে বেঁচে ফিরি, বের হতে পারি, তাহলে আমি ইমামাকে খুঁজবো, ওকে তালাক পাঠিয়ে দেব, জালালের ব্যাপারে সত্য বলবো। শুধু একবার আমাকে এখান থেকে মুক্ত করে দিন। হেঁচকি তুলে কাঁদছিল ও।
এই প্রথম উপলব্ধি করে ইমামা ওর তালাক দিতে অস্বীকার করায় কেমন অনুভব করছিল। হয়তো এমনই নিজের হাত পা বাঁধা অনুভব করেছিল। এই প্রথম ইমামার অসহায়ত্ব, ভয়, যন্ত্রণা অনুভব করতে পারছিল। জালাল আনসারের বিয়ের ব্যাপারে মিথ্যে বলেছিল ও। আর সে মিথ্যের উপর ইমামার চেহারার প্রতিক্রিয়া আজও মনে আছে। তখন সেই প্রতিক্রিয়া দেখে খুব মজা পেয়েছিল। ইমামা ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত আসা অবধি প্রায় সারা রাত কেঁদেছিল, আর তা উপভোগ করেছিল ও। কিন্তু এখন ইমামার সেই মুহূর্তের মানসিক অবস্থা অনুমান করতে পারছিল। সেই অন্ধকার রাতে গাড়ির যাত্রাপথে ইমামাও নিশ্চয়ই আগে পিছে কিছু দেখতে পায়নি। একমাত্র আশ্রয় জালাল আনসারের বাড়ি, যার ভরসায় বাড়ির বাইরে পা রেখেছিল। সেখানেও সিকান্দার সালার ওকে পৌঁছাতে দেয়নি। রাতের মধ্যপ্রহরে বিস্তৃত অন্ধকারে বসে সে ভয় ও আতঙ্ক টের পাচ্ছিল, যা সে রাতে ইমামাকে কাঁদিয়েছিল। আমি দুঃখিত, সত্যিই দুঃখিত, কিন্তু এখন কি করতে পারি? যদি আমার ওর সাথে আবার দেখা হয় মাফ চেয়ে নেব, আমাকে দিয়ে যতদূর সম্ভব সাহায্য করব। কিন্তু এই মুহূর্তে আমার কিছু করার নেই। যদি যদি কখনো আমি কোনো নেকি করে থাকি, তাহলে সে বিনিময়ে আমাকে রেহাই দাও, প্লিজ। আল্লাহ, প্লিজ, প্লিজ, প্লিজ। প্রবাহিত চোখের পানির সাথে নিজের নেকি খোঁজার চেষ্টা করল। সে মুহূর্তে ওর কাছে এ ভয়ানক সত্য ধরা দেয় যে জীবনে আজ পর্যন্ত কোনো নেকির কাজ করেনি। কোনো এমন ভালো কাজ নেই যা আল্লাহর সামনে পেশ করে বিনিময়ে মুক্তি চাইবে। অন্য আরেকটা ভয় আঁকড়ে ধরল ওকে। সালার খয়রাত দিত না, দানে বিশ্বাস ছিল না ওর। হোটেল রেস্টুরেন্টে মন খুলে বাড়তি টাকা দিলেও ফকির হাত পাতলে ফিরিয়ে দিত। এমনকি স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানের জন্য যখন ফান্ড সংগ্রহ করা হতো, সেসব দেওয়া নেওয়ার মাঝেও থাকতো না। আমি চ্যারিটিতে বিশ্বাস করি না। ওর জিভে কর্কশ সুরে একটাই কথা থাকতো, আমার কাছে অহেতুক বিলানোর মতো টাকা নেই। ওর এই আচরণ নিউ হেভেন আসার পরও জারি ছিল। এসব শুধু চ্যারিটি পর্যন্ত না, এর বাইরেও কাউকে সাহায্য করে বিশ্বাসী ছিল না। এমন কোনো মুহূর্ত মনে করতে পারল না যখন কাউকে সাহায্য করেছে। শুধু ইমামাকে সাহায্য করেছিল। তবে সে সাহায্যের পর যা করেছে তাতে সেটাকে আর ভালো কাজ হিসেবে ধরা যায় না। ইবাদতে অভ্যস্ত ছিল না। হয়তো ছোটবেলায় বাবা সিকান্দার উসমানের সাথে কয়েকবার ঈদের নামাজ পড়তে গিয়েছিল, কিন্তু সেটা ইবাদতের চেয়ে বেশি আনুষ্ঠানিকতা ছিল। নিউ হেভেনের সেই রাতের কথা মনে পড়ে যখন ও এশার নামাজ অসম্পূর্ণ রেখে চলে এসেছিল। হুকারকে দেওয়া সে $50 কথাও মনে পড়ে। হয়তো ওটাই সে একমাত্র মুহূর্ত ছিল যখন কারোর জন্য করুণা অনুভব করেছিল। ক্রমাগত নিজের কোনো ভালো কাজ মনে করার আপ্রাণ চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর নিজের গুনাহ মনে পড়তে থাকে। কি নেই যা করেনি। ওর কান্না, আর্তনাদ, মুক্তি চাওয়া সব শেষ হয়ে যায়। হিসাব নিকাশ খুব পরিষ্কার ছিল। যদি আজ ও এই অবস্থায় মরে যায়, তাহলে ওর সাথে কোনো অন্যায় হবে না। 22 বছর বয়সী একজন মানুষ, যে এখানে বসে কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পরও তার জীবনে কোনো ভালো কাজ মনে করতে না পারে, অথচ তাকে 150+ লেভেল আইকিউ এবং মেমোরি ফটোগ্রাফিক দেওয়া হয়েছে। কিভাবে সে মানুষটা আশা করতে পারে আল্লাহ তাকে সে অগ্নি পরীক্ষা থেকে মুক্ত করবে যেখানে আটকে পড়েছে? হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি? কিশোর বয়সে কোকেনে চুমুক দিতে দিতে এক বন্ধুকে জিজ্ঞেস করেছিল। ওর বন্ধুর হাতেও কোকেন ছিল। মোর এক্সটেসি, ওর বন্ধু বলেছিল। সালার বন্ধুর দিকে তাকায়। দেয়ার ইজ নো এন্ড টু এক্সটেসি। ইট ইজ প্রিসিডেড বাই প্লেজার অ্যান্ড ফলোড বাই মোর এক্সটেসি। নেশাগ্রস্ত বন্ধু ওকে বলেছিল। কিন্তু সালার তৃপ্ত হয়নি। নো, এ ডাজ এন্ড। হোয়াট হ্যাপেন্স ওয়েন এ এন্ডস, ওয়েন ইট রিয়েলি এন্ডস? ওর বন্ধু অদ্ভুত চোখে তাকায়। ইউ নো এ yourself, don't you? You have been through it off and on. সালার উত্তর না দিয়ে আবার কোকেন নিতে শুরু করে। ওর কবজির মাংসে কামড়ানো দড়ি এখন সে উত্তর দিচ্ছিল। পেইন। হোয়াট ইজ নেক্সট টু পেইন? সে রাতে ঠাট্টার সুরে ইমামাকে জিজ্ঞেস করেছিল। নাথিংনেস। কিছু একটা দড়ির মতো উপর থেকে ওর শরীরে পড়ল।
মাথা, খুব মুখ, ঘাড়, বুক, পেট পেয়ে সেটা ওখান থেকে দ্রুত চলে যায়। সালার কাঁপতে থাকা শরীরে নিজের চিৎকার আটকায়। ওটা সাপ ছিল, না কামড়ে চলে গেছে, ভাগ্য ভালো। শরীর ঘামে ভিজে উঠল, জ্বরের রোগীর মতো থরথর করে কাঁপে ও। নাথিংনেস, কণ্ঠ খুব স্পষ্ট ছিল। অ্যান্ড হোয়াট ইজ নেক্সট টু নাথিংনেস? ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর ও ঠোঁটে অবজ্ঞার হাসি। হ্যাল, ইমামা এটাই বলেছিল। গত ৮ ঘন্টা এখানে বাঁধা অবস্থায় পড়ে আছে ও। এই নির্জনতায়, এত গভীর অন্ধকারে, এমন ভয়ানক একাকিত্বের মাঝে আবার ঘন্টাখানেক পুরো শক্তি দিয়ে সাহায্যের জন্য চিৎকার করে, যার ফলে ওর গলা আওয়াজ বের করার অবস্থায় রইল না। নাথিংনেস থেকে হেলের মাঝখানে কোথাও আটকে ছিল ও, অথবা নাথিংনেসের দিকে যাচ্ছে এবং সেখান থেকে হেলের প্রবেশের জন্য তৈরি হচ্ছে। তুমি ভয় পাও না এটা জিজ্ঞেস করতে যে হেল এর পরে কি আসবে? জাহান্নামের পর কি আসতে পারে? অপবিত্র ও বিধ্বস্ত হওয়ার পর কি বাকি থাকে, যা জানার প্রতি তোমার আগ্রহ? সালা আতঙ্কিত চোখে চারপাশে তাকায়। এটা কবর নাকি জাহান্নাম? না, শুধুই জীবনের একটা দৃশ্য। ক্ষুধা, তৃষ্ণা, অসহায় বোধ, একাকিত্ব, শরীরে চলাচল করা পোকামাকড়, যেগুলোর কামড় পর্যন্ত আটকাতে পারছে না। অবশ হয়ে আসা হাত পা, পিঠ এবং কবজির বাড়তে থাকা ক্রমাগত ব্যথা। ভয় নাকি আতঙ্ক, কি ছিল? ব্যাস, পাগলের মতো আবার চিৎকার করতে শুরু করে ও। চিৎকার বাতাসের সাথে প্রতিধ্বনিত হয়ে ওর কাছে ফিরে আসে। পাগলের মতো অর্থহীন, ভীতিকর, লাগামহীন সেই চিৎকার। এমন ভয় জীবনে এর আগে কখনো অনুভব করেনি, কখনো না। নিজের চারপাশে অশরীরীর বিচরণ অনুভব করে। ভয়ে মস্তিষ্কের শিরা ফেটে আসতে চায়। নার্ভাস ব্রেকডাউন হবে হয়তো। চিৎকারের দম ধীরে ধীরে ফুরিয়ে আসে। গলা আবার বন্ধ হয়ে যায়। এখন শুধু কানাঘুষা চলছে, যা শুনতে পাচ্ছিল ও। তো নিশ্চিত হয়ে গেছে ওর মারা যাওয়া। হার্ট ফেল করবে অথবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। তখন হঠাৎ গাছের পেছনে বাঁধা হাতের কবজির দড়ি আলগা লাগে। ক্ষতবিক্ষত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে। নিজের ঠোঁট কামড়ে হাত নড়াচড়া করতে থাকে। দড়ি আরো আলগা হয়। সম্ভবত বারবার নড়াচড়ার ফলে গাছের সাথে ক্রমাগত ঘষা লেগে দড়ি মাছ থেকে ছিঁড়ে গেছে। হাতগুলো আরো জোরে খানিকটা নড়াচড়া করে। এক সময় টের পায় গাছের বাঁধন থেকে মুক্ত হয়ে গেছে। অবিশ্বাসের সাথে হাতগুলো সোজা করে সামনে আনে। ব্যথার প্রবল স্রোত ওর কবজি দিয়ে বেয়ে যায়। আমি কি? আমি সত্যি বেঁচে গেছি? কেন? কিসের জন্য? অসাড় হয়ে আসা শরীর নিয়ে ঘাড়ের কাপড় সরিয়ে ফেলল, যা প্রথম দিকে ওর মুখে বাঁধা ছিল। বাহু সামান্য নড়াচড়া করতেই মুখ দিয়ে গোঙানি বের হয়। মনে হচ্ছিল এই হাত আর কখনো ব্যবহার করতে পারবে না। পা দুটোও অনাড়। উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে টলমল করে নিচে পড়ে যায়। চাপা আর্তনাদ বের হয় মুখ থেকে। পরের বার হাত আর হাঁটুর সাহায্যে চেষ্টা করে, এবার দাঁড়াতে সফল হয়। ছেলেগুলো ওর জোগাড় নিয়ে গেছে। মোজা এখানেই কোথাও পড়ে আছে। চাইলে অন্ধকারে হাতড়ে তা খুঁজে বের করে পড়তে পারত, কিন্তু এতে হাত ব্যবহার করা লাগবে। কিন্তু সেই শক্তি ওর মাঝে নেই। শারীরিক, মানসিক কোনোটাই নেই। ছাড়া পেয়ে শুধু ওখান থেকে বের হতে চাচ্ছিল যেকোনো উপায়ে। অন্ধকারে হোঁচট খেয়ে ঝোপঝাড়ের মাঝ দিয়ে ক্ষতবিক্ষত হয়ে সে রাস্তায় পৌঁছায়, যেখান থেকে ছেলে দুটো ওকে নিয়ে গিয়েছিল। এরপর খালি পায়ে নিচের পথ ধরে হাঁটা শুরু করে। ওর পায়ের তলায় পাথর, ইটের টুকরো ঢুকছে। কিন্তু সেই মুহূর্তে যে পরিমাণ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিল, সেসবের সামনে এগুলো কিছুই না। জানে না কয়টা বাজছিল, কিন্তু অনুমান করতে পারছিল রাত অর্ধেকের বেশি পেরিয়ে গেছে। নিচে নামতে কতক্ষণ লেগেছে বা কিভাবে রাস্তা দিয়ে হাঁটছে কিছুই জানে না। শুধু জানে সারা রাস্তা জোরে জোরে কেঁদেছে আর সামনে পা বেরিয়েছে। ইসলামাবাদের রাস্তায় ল্যাম্পপোস্টের আলো এসেও নিজের অবস্থা দেখার চেষ্টা করল না। কোথাও থেমে কারো সাহায্য পাওয়ার অপেক্ষায় রইল না। ওভাবে কাঁদতে কাঁদতে টলমলে পায়ে রাস্তার ধারে ফুটপাত দিয়ে হাঁটছিল। পুলিশের একটা টহল গাড়ি ওকে দেখতে পেয়ে কাছে এসে থামে। ভেতর থেকে কনস্টেবল বেরিয়ে ওকে আটকায়। ও হুঁশে ফেরে, কিন্তু তখনও চোখের পানি থামাতে পারল না। তারা কিছু জিজ্ঞেস করছে, কি উত্তর দেবে? পরবর্তী 15 মিনিটের মাথায় একটা সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হলো ওকে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তারা ওর কাছে বাড়ির ঠিকানা জানতে চায়, কিন্তু ওর গলা বন্ধ। তাদেরকে কিছু বলতে পারে না। ফুলে যাওয়া হাত নিয়ে একটা কাগজে বাড়ির ফোন নাম্বার আর ঠিকানা লিখে দেয়। আর কতক্ষণ রাখতে হবে এখানে? বেশি না। জ্ঞান ফিরলে আরেকবার চেক আপ করব। এরপর চাইলে ডিসচার্জ করে যেতে পারেন। গুরুতর তেমন আঘাত নেই, কিন্তু বাড়িতে কয়েকদিন বেড রেস্টে থাকতে হবে। সালারের মস্তিষ্ক অচেতনতা থেকে চেতনার পথে ভ্রমণ করছে। আগে যা অর্থহীন শব্দ ছিল, এখন সেগুলোর অর্থ বুঝতে পারছে। কণ্ঠগুলো চিনতে পারছিল। এর মধ্যে একটা কণ্ঠ ওর বাবা সিকান্দার উসমানী, অন্যটা নিশ্চয়ই কোনো ডাক্তারের। ধীরে ধীরে চোখ মেলে তাকায় ও। চোখ জ্বলে ওঠে। রুমে অনেক আলো, অন্তত ওর কাছে এমনটা মনে হয়েছে। এটা ওদের ফ্যামিলি ডাক্তারের প্রাইভেট ক্লিনিক। এর আগেও একবার এরকম এক কেবিনে থেকে গেছে, তাই চেনার জন্য এক নজরই যথেষ্ট। মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে। শরীরের বিভিন্ন স্থানের ব্যথাগুলো টের পায়। একটা আরামদায়ক নরম বিছানায় শোয়া। শরীরে সেই পোশাক নেই যা সরকারি হসপিটালে পরনে ছিল। সেখানে থেকে নিয়ে আসা হয়েছে ওকে। এখন অন্য পোশাকে। নিশ্চয়ই ওর শরীরও পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। হাফ আদার শার্ট দিয়ে বেরিয়ে থাকা হাতের কোথাও ময়লা বা দাগ চোখে পড়ল না। কবজিতে ব্যান্ডেজ, বাহু জুড়ে ছোট ছোট অনেক দাগ, হাত ফলা। আন্দাজ করতে পারছিল এমন অনেক দাগ মুখ এবং শরীরের অন্যান্য অংশেও রয়েছে। এক চোখও ফোলা অনুভব করে। চোয়াল ব্যথা করছে, তবে সবচেয়ে খারাপ অবস্থা ছিল গলার। হাতে ড্রিপ লাগানো, যা প্রায় শেষের দিকে। প্রথমবার ডাক্তারই ওকে চেতনায় দেখতে পায়। ইনি ওদের ফ্যামিলি ডাক্তার না, হয়তো তার সাথে কাজ করা কোনো সহকারী। সিকান্দার উসমানকে ওর দিকে ইশারা করলেন ডাক্তার। জ্ঞান ফিরেছে। মাকে সোফা থেকে উঠে ওর কাছে আসতে দেখলো, কিন্তু সিকান্দার উসমান এগিয়ে এলেন না। ডাক্তার এসে পালস চেক করে। এখন কেমন লাগছে তোমার, জানতে চাইলেন। উত্তরে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না। মুখ হা করে রইল ও। ডাক্তার আবারও তার প্রশ্ন করেন। সালার বালিশে রাখা মাথা ডানে বামে নাড়ল। বলার চেষ্টা করো। ডাক্তার হয়তো ইতিমধ্যে ওর গলার অবস্থা জানেন। সালার না বোধক মাথা নাড়ে। ডাক্তার নার্সের হাতে থাকা ট্রে থেকে টর্চ লাইটের মতো একটা যন্ত্র নেন। মুখ খোলো। ফোলা চোয়াল নিয়ে কষ্ট করে মুখ খুললে সালার। ডাক্তার কিছুক্ষণ ওর গলা পর্যবেক্ষণ করে টর্চ রেখে দেন। গলার বিস্তারিত চেক আপ করতে হবে, ঘুরে সিকান্দার উসমানকে বললেন। এরপর একটা রাইটিং প্যাড কলম ওর দিকে এগিয়ে দিলেন। নার্স ততক্ষণে ওর হাতে ড্রিপ খুলে ফেলেছে। উঠে বসো। তারপর বলো কি হয়েছে সালার। গলার। ডাক্তার বললেন। উঠে বসতে সমস্যা হলো না। নার্স একটা বালিশ পিঠের পেছনে দিয়ে দেয়। রাইটিং প্যাড হাতে নিয়ে ভাবতে থাকে কি হয়েছে গলার, শরীরের, মস্তিষ্কের। কিছু লেখার মানসিক অবস্থা নেই ওর। ফলা আঙ্গুলে ধরে রাখা কলমটার দিকে তাকিয়েছিল। ওর সাথে কি হয়েছে ওর মনে আছে। নিজের সে চিৎকার মনে পড়ছে, যা এখন বলার মতো অবস্থায় রাখেনি। কি লিখব? এক পাহাড়ের উপর সব ছিনতাই করে আমাকে বেঁধে রাখা হয়েছিল, নাকি এটা যে কয়েক ঘন্টার জন্য আমাকে জীবন্ত কবরে নামিয়ে রাখা হয়েছিল, যাতে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাই। হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি? সাদা কাগজের দিকে তাকিয়ে ভাবতে থাকে। সংক্ষিপ্ত আকারে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা লিখে দেয়। ডাক্তার রাইটিং প্যাড হাতে নিয়ে এক নজর সে ৭-৮ লাইনের দিকে তাকিয়ে সিকান্দার উসমানের দিকে বাড়িয়ে দিলেন তা। আপনার দ্রুত ও পুলিশের সাথে যোগাযোগ করা উচিত, যাতে গাড়ি উদ্ধার করা যায়। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। না জানি গাড়ি এতক্ষণে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার সহানুভূতির সাথে পরামর্শ দিলেন। সিকান্দার উসমান রাইটিং প্যাডের লেখাগুলো এক নজর চোখ ঘুরিয়ে দেখলেন। হ্যাঁ, আমি পুলিশের সাথে যোগাযোগ করছি। দুজনের মাঝে আরো কিছুক্ষণ ওর গলার চেক আপ নিয়ে কথা হয়। কথা শেষ করে নার্সকে নিয়ে কেবিন থেকে চলে যান ডাক্তার। তারা বেরিয়ে যেতেই সিকান্দার উসমান রাইটিং প্যাড ছেলের বুকের উপর ছুঁড়ে মারেন। এই মিথ্যের নকশা নিজের কাছে রাখো। তোমার মনে হয় আমি আবার তোমার কোনো কথাই বিশ্বাস করব? না, মোটেও না। তিনি প্রচণ্ড রেগে গেলেন। এটাও তোমার কোনো নতুন অ্যাডভেঞ্চার, আত্মহত্যার নতুন প্রচেষ্টা? ও বলতে চাইছিল, ফর গড সেক, এমন কিছু না, কিন্তু বোবার মতো হা হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। ডাক্তারকে কি বলতাম আমার ছেলের অভ্যাসই এমন নাটক তামাশা করার। ওর জন্মই হয়েছে এই কাজের জন্য। সিকান্দার উসমানকে এত রেগে যেতে সালার আগে কখনো দেখেনি। হয়তো সত্যিই তিনি ওর ওপর বিরক্ত হয়ে গেছেন।
তাইবা চুপচাপ পাশে দাঁড়িয়েছিলেন। প্রতি বছর এক নতুন নাটক, এক নতুন বিপদ তোমাকে জন্ম দিয়ে কি গুনাহ করেছি? সিকান্দার উসমানের বিশ্বাস এটাও তার ছেলের কোনো নতুন অ্যাডভেঞ্চারের অংশ। যে ৪ বার নিজেকে মারার চেষ্টা করতে পারে তাকে দিয়ে এটাও অসম্ভব না। ওর হাতে পায়ের চিহ্নকে ছিনতাইয়ের প্রমাণ হিসেবে ধরা যায় না। তাছাড়া এই ঘটনার কোনো সাক্ষী নেই। সালারের বাঘ এসেছে গল্পের কথা মনে পড়ল। কিছু গল্প আসলেই সত্য। বারবার মিথ্যে বলে নিজের আস্থার জায়গা হারিয়ে ফেলেছে। অথবা আজ নিজের সবকিছুই হারিয়ে ফেলেছে। নিজস্ব সম্মান, আত্মবিশ্বাস, অহংকার, অনুগ্রহ সবকিছু। অপমানে ডুবে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছিল। কোনো নতুন নাটক না করার অনেক দিন কেটে গেছে। তাই ভাবলে বাবা-মাকে কেন নিরাশ করবে? তাদেরকে বিব্রত ও অপমান করার অনেক দিন হয়ে গেছে। এখন নতুন কিছু করা যাক। হতে পারে সিকান্দার সত্যি বলছে ও। আপনি পুলিশকে গাড়ির ব্যাপারে জানিয়ে দেখুন। তাইবা সিকান্দার রাইটিং প্যাডে লেখা পড়ে স্বামীকে বললেন, ও সত্য বলছে। আজ পর্যন্ত কখনো সত্য বলতে শুনেছ ওকে? এই নতুন নাটকে এক ফোঁটাও বিশ্বাস নেই আমার। এ ছেলে নিজের কর্মকাণ্ডে একদিন ফাঁসিতে ঝোলাবে আমাদেরকে। তুমি বলছো পুলিশকে রিপোর্ট করতে। কেন? নিজেকে হাসির খোরাক বানানোর জন্য। গাড়ির সাথেও নিশ্চয়ই কিছু করেছে, হয়তো বিক্রি করে এসেছে, নয়তো কোথাও ফেলে দিয়েছে। ক্ষোভে গালিগালাজ করতে থাকেন। সালার কখনো তার মুখ থেকে গালি শোনেনি, শুধু ধমক শুনেছে। তিনি ধমক দিলেও রেগে যেত ও। ৫ ভাইয়ের মধ্যে একমাত্র ও বাবা-মায়ের ধমক পর্যন্ত সহ্য করত না। ওর সাথে কথা বলার সময় সিকান্দার উসমান সাবধান থাকতেন ওর সামান্যতেই রেগে ওঠার স্বভাবের কারণে। কিন্তু আজ প্রথম তার গালিতে ওর রাগ উঠল না। বুঝতে পারছিল তাদেরকে কি পরিমাণ বিরক্ত করে তুলেছে। সে প্রথম হসপিটালের বিছানায় শুয়ে ও বাবা-মায়ের পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এমন কি বাকি আছে যা তারা দেয়নি ওকে? মুখ দিয়ে কিছু বের করার আগেই তারা ওর শখ পূরণ করে দিত। কিন্তু বিনিময়ে ও তাদেরকে কি দিয়েছে? কি দিচ্ছে? মানসিক যন্ত্রণা, দুশ্চিন্তা বা কষ্ট? ও ছাড়া কোনো ভাই-বোন তাদের জন্য এমন ঝামেলা দাঁড় করায়নি। একমাত্র ও। একদিন তোমার জন্য আমাদের দুজনকে আত্মহত্যা করতে হবে। তখন তুমি নিশ্চিন্ত হবে, শান্তি পাবে। কাল রাতে পাহাড়ে বাঁধা অবস্থায় বাবা-মায়ের কথা খুব মনে পড়েছে ওর। সে প্রথম বুঝতে পেরেছিল তাদেরকে নিজের জন্য কতটা দরকার। তাদের বাইরে ওর কী হবে? তারা ছাড়া ওর জন্য কে দুশ্চিন্তা করবে? জীবনে এই প্রথম বাবার কথা ওর মনে আঘাত করেনি। ও সবসময় থেকে সিকান্দারের সবচেয়ে কাছের সন্তান ছিল এবং ওর বেশিরভাগ ঝগড়া তার সাথেই হতো। মন বলছে আর কখনো এই চেহারা না দেখতে। ওখানে ছুঁড়ে ফেলে আসতে ইচ্ছে করছে যেখানে ব্যাপারে মিথ্যে বলছে। এখন থামুন সিকান্দার, তাইবা স্বামীকে বাধা দিলেন। আমি থামবো? ও কেন থামতে পারে না? আমাদের উপর করুণা করে হলেও নিজের এসব কাজ ছেড়ে দিতে পারে না? আমাদের জীবনকে আজাব বানানো কি ওর জন্য ফরজ করে পৃথিবীতে পাঠানো হয়েছে? সিকান্দার উসমান আরো উত্তেজিত হয়ে উঠলেন। এখন সেই পুলিশ কর্মকর্তারাও জবানবন্দি নিতে এসে পড়বে, যারা রাস্তায় পেয়েছিল। এ অহেতুক কথা বলবো তাদের সামনে যে এ বেচারাকে কেউ চিন্তাই করেছে। ভালো হতো যদি কেউ সত্যিই সব ছিনতাই করে ওকে পাহাড় থেকে নিচে ফেলে দিত। কমপক্ষে আমার প্রাণ রক্ষা পেত। সালার ফুঁপিয়ে উঠে। সিকান্দার আর তাইবা হতভম্ব হয়ে পড়লেন। ও ২ হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছিল। তারা এই প্রথম এভাবে কাঁদতে দেখছিল ওকে, তাও এমন অসহায়ের মতো। ও কি করছে, কি চাইছে, কি বলছে? সিকান্দার উসমান স্তব্ধ হয়ে গেলেন। তাইবা ওর কাছে এসে বসলেন। ছেলেকে বুকে লাগিয়ে শান্ত করার চেষ্টা করেন। ও ছোট বাচ্চার মতো মাকে জড়িয়ে ধরে। ওর পায়ের কাছে দাঁড়িয়ে থাকা সিকান্দার উসমানের হঠাৎ মনে হলো এবার সম্ভবত তার ছেলে মিথ্যে বলছে না। হয়তো সত্যিই ওর সাথে দুর্ঘটনা ঘটেছে। মাকে জড়িয়ে ধরে ও একটা ছোট্ট বাচ্চার মতো হেঁচকে তুলে কাঁদছিল। তাইবা ছেলেকে শান্ত করতে গিয়ে নিজেও কাঁদতে শুরু করেন। ছোটখাটো বিষয় দূরের কথা, বড়সড় বিষয়েও কাঁদার অভ্যাস নেই ওর। তাহলে আজ কি হয়েছে যে ওর চোখের পানি থামছেই না? ছেলের কাছ থেকে দূরে দাঁড়িয়ে থাকা সিকান্দার উসমানের মন খচখচ করে উঠল। সত্যিই যদি ও সারা রাত জঙ্গলে বাঁধা থাকে তাহলে? তিনি আর তার স্ত্রী সারা রাত জেগেছিলেন ছেলের অপেক্ষায়। মেজাজ খারাপ করে ভাবছিলেন গাড়ি নিয়ে আবার লাহোর বা কোথাও ঘুরঘুর করতে চলে গেছে। চিন্তা হচ্ছিল তাদের, কিন্তু ওর কর্মকাণ্ডের ব্যাপারে তাদের জানা।
তাই চিন্তার চেয়ে বেশি রাগ উঠছিল। প্রায় 2:30 বা 3টার দিকে যখন তারা ঘুমানোর জন্য যাচ্ছিলেন, তখন পুলিশের মাধ্যমে এই খবর পান। সাথে সাথে হসপিটালে এসে পৌঁছান। সরকারি হসপিটালে ওকে খুব করুণ অবস্থায় দেখতে পান। তবুও বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন না যে ওর সাথে দুর্ঘটনা ঘটেছে। ভাবেন নিজেকে কষ্ট দিচ্ছে ও, যে হাতে শিরা কেটে ফেলে, ওয়ান ওয়ে ভেঙে ট্রাফিকের ভিড়ে বাইক ঢুকিয়ে দেয়, স্লিপিং পিলস খায়, নিজেকে বেঁধে পানিতে উল্টো ঝাঁপ দেয়, তার জন্য আরও একবার নিজের এ অবস্থা করা কঠিন কিছু না। পোকামাকড়ের কামড়ের চিহ্নে ওর শরীর ভরে ছিল, কোথাও নীলছে ভাবো। পায়ে গুরুতর ক্ষত, হাতের কবজি, ঘাড় এবং পিঠেরও একই অবস্থা ছিল, চোয়ালেও আঁচড়ের চিহ্ন। এরপরও সিকান্দার ওসমানের বিশ্বাস ছিল এসব নিজের কারা কাজই ওর। যদি তখন সালার বলার মতো অবস্থায় থাকতো, কারণ পেশ করতে পারতো, তাহলে তিনি কোনোভাবেই ওর কথায় বিশ্বাস করতেন না। কিন্তু ওকে ওইভাবে হেঁচিয়ে তুলে কাঁদতে দেখে তার বিশ্বাস হতে থাকে ও সত্যি বলছে। তিনি রুম ছেড়ে বেরিয়ে পুলিশের সাথে যোগাযোগ করেন। 1 ঘন্টা পর খবর আসে লাল রঙের একটা স্পোর্টস কার ইতিমধ্যে ধরা পড়েছে, সাথে 2 ছেলে। সাধারণ চেকিংয়ের সময় পুলিশ ওদের কাছে লাইসেন্স আর কাগজপত্র না থাকায় চেহারার আতঙ্ক দেখে সন্দেহবশত ধরে এনেছে। ছেলেগুলো স্বীকার করেনি ওরা গাড়ি ছিনতাই করে এনেছে। ওদের বয়ান ছিল গাড়িটা পরিত্যক্ত অবস্থায় পেয়ে শখের বশে চালিয়ে দেখছিল। যেহেতু পুলিশের কাছেও গাড়ির এফআইআর জমা হয়নি, তাই ওদের বক্তব্যের সত্যতা যাচাই করা কঠিন ছিল। কিন্তু সিকান্দার ওসমানের এফআইআর কিছুক্ষণ পর পুলিশ গাড়ি সম্পর্কে পরিষ্কার হয়ে যায়। অন্যদিকে সিকান্দার ওসমান এখন সত্যিকার অর্থেই ছেলেকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। সিকান্দার আর তাইবা রাতে ফিরলেন না, হসপিটালে ছেলের সাথে কাটালেন। পরদিন সালালের শরীর ব্যথা ও ফোলা ভাব অনেকটাই কমে আসে। দুজন 11টার দিকে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরলেন। এর আগে দুজন পুলিশ কর্মকর্তা এসে ওর কাছ থেকে লম্বা লিখিত বক্তব্য নিয়ে যায়। বাবা মায়ের সঙ্গে নিজের রুমে ঢুকে এই প্রথম জানালায় লাগানো মডেলদের নগ্ন ছবি দেখে ওর মাঝে লজ্জা কাজ করে। সিকান্দার আর তাইবার এই রুমে আসা যাওয়া বহু বছরে, তাই এসব ছবি তাদের জন্য নতুন বা আপত্তির কিছু ছিল না। তুমি এখন বিশ্রাম নাও, তোমার ফ্রিজে ফল আর জুস রাখিয়ে দিয়েছি, ক্ষুধা লাগলে বের করে খেয়ে নিও, না হলে কাজের মহিলাকে ডেকে পাঠিও, এসে বের করে দেবে, তাইবা ছেলেকে বললেন। বিছানায় গিয়ে সই সালার, কিছুক্ষণ ওর পাশে থাকেন তারা। এরপর জানালার পর্দা ঠিক করে ওকে ঘুমাতে বলে বেরিয়ে যান। বাবা মা চলে যেতেই উঠে বসে ও, ভেতর থেকে দরজা লক করে জানালার পর্দা সরিয়ে খুব দ্রুত কাছে লাগানো ছবিগুলো টেনে ছিঁড়তে থাকে। পোস্টার, ছবি, কাট আউট সব। কয়েক মিনিটে পুরো রুম পরিষ্কার করে ফেললো। ওয়াশরুমে গিয়ে ওগুলো সব বাথটাবে স্তূপ করে। ওয়াশরুমের লাইট জ্বালানোর কারণে নিজের চেহারায় চোখ যায়। চেহারা ফুলে নীল হয়ে আছে, এমন কিছুই দেখতে হবে আন্দাজ ছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, রুমে এখনো পর্নোগ্রাফির অনেক ম্যাগাজিন রয়ে গেছে, সেগুলো এনে বাথটাবে ছুঁড়ে ফেললো। পালাক্রমে রেখে থাকা নোংরা ভিডিও ক্যাসেটের টেপ খুলে বের করে থাকে। আধা ঘন্টার মধ্যে কার্পেট টেপের স্তূপে ভরে যায়। কেস কেসগুলো ময়লার ঝুড়িতে রেখে ট্যাপের স্তূপ বাথটাবে এনে ফেলে। এরপর লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয় ওগুলোতে। আগুনের ফুলকি একটু একটু করে সবকিছু গ্রাস করে নিতে থাকে। এক্সট ফ্যান অন করে বাথরুমের জানালা খুলে দেয় ধোঁয়া বেরিয়ে যাওয়ার জন্য। এগুলোর স্তূপ এজন্য জ্বালাচ্ছে যাতে দোজখে সে আগুন থেকে বাঁচতে পারে, যা ওকে গ্রাস করার অপেক্ষায় রয়েছে। আগুনের ফুলকি ছবি আর ট্যাপের স্তূপকে এমনভাবে গিলছে যেন ওগুলো আগুনে জ্বলার জন্যই সৃষ্টি। স্থির চোখে বাথটাবে জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল তখন কোনো দোজখের কিনারেই দাঁড়িয়ে আছে। আগের রাতে পাহাড়ের উপর বাঁধা অবস্থায় ইসলামাবাদের আলোর দিকে তাকিয়ে ভেবেছিল এটাই জীবনের শেষ রাত, আর কখনো এই আলোগুলো দেখতে পারবে না। করুণ কণ্ঠে বারবার চিৎকার করে বলেছিল, একবার, শুধু আরেকবার আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ। আর কখনো গুনাহের কাছে যাব না আমি। সেই সুযোগ দেওয়া হয়েছে ওকে, এখন সেই ওয়াদা পূরণ করার সময়। আগুন সবকিছু পুড়িয়ে ছাই করে ফেলে। আগুন নিভে গেলে পানি দিয়ে বাথটাব পরিষ্কার করে নেয়। ঘুরে ওয়াশ বেসিনের সামনে এসে দাঁড়ায়। গলার চেইন ছেলে ছেলেগুলো নিয়ে গেছে, কিন্তু কানের লতিতে থাকা ডায়মন্ড টপস রয়ে গেছে। ওটা প্লাটিনামে ঢাকা, তাই হয়তো ছেলেগুলো গুরুত্ব দেয়নি, নয়তো ভেবেছিল সাধারণ পাথর।
বা চিরকন হবে, না হলে ওর লম্বা খোলা চুলের পেছনেই লুকিয়ে ছিল ওটা। কিছুক্ষণ আয়নায় নিজের দিকে তাকিয়ে কানের লতি থেকে টপস খুলে বেসিনের পাশে রাখলো। শেভিং কিট থেকে ক্লিপার বের করে চুল ফেলে দিতে থাকে বড়ই হৃদয়হীনভাবে। বেসিনের পানি চুলগুলো ধুয়ে নিয়ে যাচ্ছিল, রেজার বের করে শেভ করে, যেন নিজের সমস্ত চিহ্ন থেকে পিছু ছাড়াচ্ছে। কাপড় খুলে হাতের ব্যান্ডেজ খুলে শাওয়ারের নিচে দাঁড়ায়। পুরো ১ ঘন্টা ধরে নিজের শরীরের এক একটা অঙ্গ কালিমা পড়ে পরিষ্কার করতে থাকে, যেন আজ প্রথম ইসলামের সাথে পরিচয় হয়েছে ওর, যেন এই প্রথম মুসলমান হচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রিজে রাখা কয়েক টুকরো আপেল খেয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। পরের বার চোখ অ্যালার্মের শব্দে খোলে, যা ঘুমানোর আগে সেট করে রেখেছিল। মাই গড, সালার চুলের সাথে কি করেছো? তাই বা সিকান্দার কিছুক্ষণের জন্য ভুলে গেলেন ছেলে কথা বলার অবস্থায় নেই। সালার পকেট থেকে একটা কাগজ বের করে মায়ের সামনে রাখে। আমি মার্কেটে যাব, ওটার উপর লেখা ছিল। কেন? তাই বা সিকান্দার বাঁকা চোখে তাকান। এখনো সুস্থ হওনি? হসপিটাল থেকে এসেছো মাত্র কয়েক ঘন্টা, এর মধ্যেই টই টই করার জন্য বের হতে চাইছো? নরম আওয়াজে ধমক দিলেন। মাম্মি, আমি কিছু বই কিনবো, টই টই করতে যাচ্ছি না, সালার কাগজে লিখল। তাইবা সিকান্দার কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ড্রাইভারের সাথে যাও, সালার মাথা নাড়ে। সালার যখন মার্কেটের পার্কিংয়ে গাড়ি থেকে নামে তখন সন্ধ্যা হয়ে গেছে। মার্কেটের লাইট চারপাশে রঙের বন্যা বইয়ে দিচ্ছিল। চারপাশে ঘোরাঘুরি করছে ছেলেমেয়েরা, যাদের রয়েছে পরনে পশ্চিমা পোশাক। চিন্তামুক্ত জীবনযাপন, বেহায়াপনার হাসি ঠাট্টা। জীবনে এই প্রথম এসব দেখে অস্বস্তি লাগে ওর। ৪৮ ঘন্টা আগে মার্গাল্লা পাহাড়ের সেই ভয়াবহতা মনে পড়ে যায়। ও নিজেও সে ছেলেদের একজন ছিল, যারা মেয়েদের উত্ত্যক্ত করে, পেছন থেকে শীষ বাজায়, অস্বস্তিকর কথাবার্তা বলে। মাথা নিচু করে কোথাও না তাকিয়ে সামনে বইয়ের দোকানে ঢুকে পড়ল। পকেট থেকে কাগজ বের করে প্রয়োজনীয় বইয়ের তালিকা দোকানদারকে জানায়। কুরআন তর্জমা এবং নামাজ বিষয়ে কিছু বই নেবে। দোকানদার অবাক হয়ে ওর দিকে তাকায়। সালারকে চিনত সে। ওখান থেকে পর্নোগ্রাফির বিদেশি ম্যাগাজিন, সিডনি শেলডন, হ্যারল্ড রবিনসন সহ আরও অনেক ইংরেজ লেখকদের নিত্য নতুন উপন্যাস কিনত ও। দোকানদারের বিস্ময় বুঝতে পেরে তার সাথে চোখ না মিলিয়ে কাউন্টারের দিকে তাকিয়ে রইল। দোকানদার কর্মচারীকে বই দিতে বলে ওর দিকে ফেরে। তুমি অনেক দিন পর এলে, কোথায় ছিলে? পড়াশোনার জন্য বাইরে ছিলাম, সালার সামনে থাকা কাগজে লিখল। আর গলার কি হয়েছে? বেশি কিছু না, শুধু ব্যথা, ও লিখে। কর্মচারী কুরআন তর্জমা এবং অন্যান্য বই নিয়ে আসে। হ্যাঁ, আজকাল ইসলামিক বই পড়ার ট্রেন্ড চলছে, মানুষজন পড়ছে, খুব ভালো ব্যাপার। বিশেষ করে যারা বাহিরে যায় তাদের অবশ্যই পড়া উচিত। দোকানদার বড়সড় ব্যবসায়িক হাসি দিয়ে বলল। সালার কিছু বলল না, সামনে রাখা বইগুলো দেখতে থাকে। কিছুক্ষণ পর ডান হাতে ধরে রাখা কুরআন তর্জমার ফাঁকা জায়গায় দোকানদারের পর্নোগ্রাফির কিছু নতুন ম্যাগাজিন রাখে। বই দেখতে দেখতে ওগুলোর উপর চোখ পড়লে চমকে মাথা তোলে। এগুলো নতুন এসেছে, ভাবলাম তোমাকে দেখায়, হতে পারে কিনতে পছন্দ করবে। এক নজর কুরআন তর্জমার দিকে তাকায় ও, আরেক নজর কয়েক ইঞ্চি দূরে পড়ে থাকা ম্যাগাজিনের দিকে। রাগের তীব্র ঢেউ ভেতরে জেগে ওঠে। কেন? উত্তর জানা নেই। বাঁ হাতে ম্যাগাজিনগুলো তুলে দোকানদারের যত ভিতরে সম্ভব ছুঁড়ে মারে। কয়েক মুহূর্তের জন্য দোকানে নিস্তব্ধতা নেমে আসে। কর্মচারী বোবা হয়ে দাঁড়িয়ে থাকে। বিল। সারার কাগজে লিখে রেগে যাওয়া লাল চেহারা নিয়ে কর্মচারীর সামনে ধরে। কর্মচারী কোনো কথা না বলে সামনে থাকা বইয়ের বিল কম্পিউটারে টাইপ করতে থাকে। কয়েক মিনিটের মধ্যে বিল মিটিয়ে বই তুলে বইয়ের বাইরের দিকে পা বাড়ায় ও। ইডিয়ট! দোকান থেকে বেরোনোর সময় কাউন্টারের পাশে দাঁড়ানো এক মেয়ের গলা শুনে। কাকে উদ্দেশ্য করে বলছে তা ঘুরে দেখার প্রয়োজন মনে করল না। জানে এই মন্তব্য ওর উদ্দেশ্যেই করা। ২ সপ্তাহ পর গলা স্বাভাবিক হয়ে আসে সালারের। যদিও গলা বসা ছিল, কিন্তু কথা বলার মতো অবস্থা ফিরে পায়। আর এই ২ সপ্তাহ রুহানি অনুসন্ধানে ছিল ও। জীবনে এই প্রথম এমন কিছু করেছে। হয়তো জীবনে এই প্রথম উপলব্ধি করতে পেরেছে রূহ বলতেও কিছুর অস্তিত্ব আছে। রূহের সাথে এই সম্পৃক্ততা লম্বা সময় নীরব থাকার বদৌলতে সম্ভব হয়। বলা না, কেবল শোনো। মাঝে মধ্যে কেবল শুনে যাওয়াই অনেক গুরুত্বপূর্ণ। এই উপলব্ধির সাথে ওর পরিচয় নতুন।
আগে কখনো রাত ভয় পেত না, কিন্তু সেই ঘটনার পর থেকে রাত নিয়ে ওর মাঝে চরম আতঙ্ক কাজ করে। রুমের লাইট অন করে ঘুমাতো। পুলিশ হেফাজতে ছেলে দুটোকে চিনতে পেরেছিল, কিন্তু পুলিশের সাথে সেই জায়গায় যেতে রাজি হয়নি। সেই সন্ধ্যায় যেখানে ছেলেগুলো বেঁধে ফেলে এসেছিল ওকে, আবারও মানসিক ভাঙনের শিকার হতে রাজি ছিল না। জীবনে এর আগে কখনো ভয়ে এমন কাবু হয়ে রাত কাটায়নি, কিন্তু এখন হচ্ছে। স্লিপিং পিল ছাড়া ঘুমাতে পারে না। পিল না নিলে সারা রাত নির্ঘুম কাটাতে হয়। নিউ হ্যাভেনেও এমন কয়েক সপ্তাহ কাটিয়েছিল, এমন যন্ত্রণায়, অস্থিরতায়। কিন্তু তখন শুধু চিন্তা, অস্থিরতা বা সামান্য অনুশোচনা ছিল। এখন তৃতীয় এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ভয়ের মধ্য দিয়ে। ও জানে না সে রাতে সবচেয়ে বেশি কিসের ভয় পেয়েছিল, মৃত্যুর, কবরের না দোজখের। ইমামা বলেছিল এক্সটেসির পর পেইন আসে, মৃত্যুই সে যন্ত্রণা। ইমামা আরো বলেছিল পেইনের পর নাথিংনেস আসে, কবর হলো সেই শূন্যতা। ইমামা বলেছিল নাথিংনেসের পর হেল আসে। সে পর্যন্ত পৌঁছাতে চায় না ও। সে এক্সটেসি থেকে বাঁচতে চায়, যা ওকে পেইন থেকে হেল পর্যন্ত নিয়ে যাবে। যদি এইসব আমার জানা থাকে, তাহলে ইমামা কিভাবে জানতো? ও আমার বয়সী ছিল, আমার মতো পরিবারের সাথে সম্পৃক্ত, তাহলে ওর কাছে এসব প্রশ্নের উত্তর কিভাবে এলো? বিস্ময় নিয়ে ভাবে। একই বিলাসিতা ইমামার কাছেও ছিল, যা আমার কাছে আছে। তাহলে ওর আমার মাঝে কি পার্থক্য? ও যেভাবে চিন্তা করতো তা কোথা থেকে আসতো? আর ও কেনই বা সে চিন্তা থেকে বেরিয়ে আসতে চায়নি? এই প্রথম ইমামাকে নিয়ে এত গভীরভাবে ভাবছিল। ওর অস্থিরতা বাড়তে থাকে। খতমে নবুওয়াত নিয়ে মতবাদ কি এত গুরুত্বপূর্ণ বিষয় যে একটা মেয়ে এভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যাবে? আসজাদকে বিয়ে করেনি, কারণ সে খতমে নবুওতে বিশ্বাস করে না। আর তুমি মনে করো আমি তোমার মতো মানুষের সাথে জীবন কাটাতে রাজি হয়ে যাব? এমন একজনের সাথে যে খতমে নবুওত বিশ্বাস রাখে কিন্তু গুনাহ করে, সেসব গুনাহ করে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেহেতু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস না করা মানুষকে বিয়ে করি, সুতরাং এমন কারো সাথে জীবন কাটাবো না যে তার অবাধ্য। ইমামা হাশিমের প্রতিটি বাক্য ওর মনে আছে। এই প্রথম সেগুলোর মানে দাঁড় করানোর চেষ্টা করছিল। তুমি এসব কথা বুঝবে না, ইমামা অনেকবার এই বাক্য বলেছে। এতবার যে এই বাক্য ওর বিরক্ত লাগতো প্রচুর। ভাবতো ইমামা এই কথা বলে কি বোঝাতে চায়, নিজে খুব বড় পণ্ডিত, পবিত্র, আর ও নিচু মানের। কিন্তু এখন বুঝি ইমামা ঠিক বলতো। তখন কিছু বোঝার মতো যোগ্যতা ছিল না ওর। ময়লায় বসবাসকারী কীট কিভাবে মানবে ও ময়লায় বসবাস করে? এরা নিজের পরিবর্তে অন্যদের ময়লায় লেপ্টে থাকতে দেখে। তখন ময়লার মাঝে ছিল সালার সিকান্দার। তোমার তাকানো বোতামহীন শার্ট দেখলে ঘৃণা লাগে আমার। এ প্রথম ওর ও এই দুটো বিষয় ঘৃণা জন্মায়। আয়নার সামনে দাঁড়ালে ইমামার বলা এই বাক্য গুঞ্জনের মতো ওর কানে বাজতে থাকে। প্রতিবার আওয়াজটা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। কিছুটা উত্তেজিত হয়ে ওঠে, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু লাভ হয় না। অনুভব করে নিজের প্রতি ওর ঘৃণা জন্মাচ্ছে। শার্টের বোতাম লাগিয়ে রাখতে শুরু করে, চোখ নামিয়ে চলতে শুরু করে। আয়নার সামনেও নিজের মুখোমুখি হতে লজ্জা পায় এখন। কখনো কারো কাছে শোনেনি ওর চোখ দেখলে বা ওর চাহনি কারো ঘৃণা লাগে, বিশেষ করে কোনো মেয়ের কাছ থেকে কখনো না। তবে এটা চোখ না, সে চাহনি চিনতে পারার প্রতিক্রিয়া, যা ইমামা হাশিমের মাঝে ঘৃণা জন্ম দিয়েছিল। ইমামা হাশিমের আগে কোনো মেয়ে সে চাহনি চিনতে পারেনি। ও চোখে চোখ রেখে কথা বলা মেয়েদের মাঝে থাকতো, আর এমন মেয়েদেরকেই পছন্দ করত। ইমামা হাশিম কখনো ওর চোখে চোখ রেখে কথা বলতো না। ওর দিকে তাকিয়ে যখন ওকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখতো, চোখ নামিয়ে নিত বা অন্য কিছুর দিকে তাকাতো। ওর ভুল ধারণা ছিল ইমামা ওর চোখে চোখ রাখতো না মুগ্ধ হওয়ার ভয়ে। তাই প্রথমবার যখন ফোনে এই কথা শুনে আকাশ থেকে পড়ে যে ওর চোখ দেখলে ইমামার ঘৃণা লাগে। চোখ হচ্ছে আত্মার জানালা, সালার কোথাও পড়েছিল। তাহলে কি আমার চোখ আমার ভেতরের নোংরামি দেখাতো? অবাক হয় না, কারণ নোংরাই ছিল তখন। তবে সেই নোংরামি দেখতে হলে সামনে থাকা ব্যক্তির পাক হওয়া জরুরি। সুতরাং ইমামা হাশিম পাক ছিল। আমাকে কিছু বোঝাতে হবে না, এখন থেকে আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকবে না, বাবার সাথে চোখ না মিলিয়ে বলল সালার। আবার ইয়েল যাচ্ছে ও।
যাওয়ার আগে সিকান্দার উসমান সবসময়ের মতো ওকে বোঝাতে বসেন। সে পুরনো নসিহত, ক্ষীণ আশা নিয়ে আরো একবার সবকিছু কানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু এবার তিনি কথা শুরু করার আগেই জীবনে প্রথমবার তাকে আশ্বস্ত করে সালার এবং এই প্রথম সিকান্দার উসমানও ছেলের কথায় ভরসা পান। দুর্ঘটনার পর ওর মাঝে আসা পরিবর্তনগুলো দেখেছেন তিনি। ও আর আগের সালার নেই। ওর জীবন বদলে গেছে, পোশাক থেকে আচরণ সবকিছু। ওর ভেতরের আগুনের শিখা যেন কেউ ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। এটা ঠিক নাকি ভুল, এই পরিবর্তন ভালো না খারাপ, নিজেও এ ব্যাপারে কোনো রায়ে উপনীত হতে পারছিলেন না। কিন্তু তার জন্য এটুকু স্পষ্ট ছিল, তার ছেলের মাঝে বিরাট পরিবর্তন এসেছে। কিন্তু তিনি জানেন না ও জীবনে এই প্রথমবার আঘাত পেয়েছে। জীবনে আসা প্রথম আঘাত বড় বড় মানুষকেও কাঁদিয়ে ছাড়ে। আর সেখানে তো ও 21-22 বছরের একটা ছেলে মাত্র। জীবনে মাঝে মধ্যে বুঝে আসে না আমরা অন্ধকার থেকে বেরিয়ে এসেছি নাকি নতুন অন্ধকারে প্রবেশ করেছি। অন্ধকারের মাঝে দিক চেনা যায় না, কিন্তু আকাশ আর জমিনের পার্থক্য করা যায় সর্বাবস্থায়। মাথা তুললে আকাশ আর নত করলে পৃথিবী। দৃশ্যমান হোক বা না হোক, জীবন এগিয়ে যেতে শুধু চারটা দিকের প্রয়োজন: ডান বাম সামনে পেছন। পঞ্চম দিক পায়ের নিচ। ওখানে মাটির পর অতল গহ্বর, গহ্বরে হারিয়ে যাওয়ার পর দিকের দিকের প্রয়োজন হয় না। ষষ্ঠ দিক মাথার উপর, যেখানে যাওয়া যায় না, সেখানে আল্লাহ বিরাজমান, যাকে চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ের প্রতিটি হৃদস্পন্দন, রক্তের প্রতিটি ফোঁটা, প্রতিটি আগত নির্গত শ্বাস, গলা দিয়ে নামা প্রতিটি লোকমার সাথে তিনি অনুভূত হন। নিজেকে ফটোগ্রাফিক মেমোরি, 150+ IQ, আজাব মনে হচ্ছিল। সবকিছু ভুলতে চায় ও, যা এতদিন করেছিল তা সব, কিন্তু কিছু বলতে পারছিল না। কেউ যদি ওকে ওর যন্ত্রণার কথা জিজ্ঞেস করতো, চলবে।